আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। কোভিড-19 এর কারণে সরাসরি তোমাদের সাথে আমাদের ক্লাস কন্টাক্ট না হলেও আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করছি সরকারি নির্দেশ মোতাবেক। সে অনুসারে আমি সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলাম ইতিহাস সংস্কৃতি, শহীদ জিয়াউর রহমান কলেজ, চান্দিনা, তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমার বিষয় যেমন পাঠের পরিচিতিটি যেটি হচ্ছে আমি ইসলামী সংস্কৃতি প্রথম অধ্যায়ের প্রথম পত্রের প্রাক ইসলামী আরব নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম তোমরা জেনে থাকবে এতদিনে। আমরা কিছু ছবি দেখি এবং বুঝার চেষ্টা করি। আমরা একটি ছবি দেখছি যেটি কাবা গৃহের ছবি, হজের সময়কার দেখা যাচ্ছে। এখানে একটি মরুভূমিতে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, এরকম একটি ছবি, মরুঝড়। এখানে কিছু মূর্তির ছবি, এখানে একটি মরুভূমির ছবি যেখানে কাফেলা সংশ্লিষ্ট মানুষজন এগিয়ে যাচ্ছেন। এটি ওট, তাহলে আমরা বুঝতে পারা। আরো ছবি যদি আমরা দেখি, এটি একটি ওট, এখানে খেজুর গাছ বা খেজুরের বাগান। আমরা সবকিছু মিলিয়ে আমরা যেটি বুঝতে পারলাম যে আমাদের আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরব তথা আরবকে নিয়ে আমাদের যে প্রাচীন আরব, পাক ইসলামী যুগে যে আরব ছিল, সে আরবকে নিয়ে আমাদের আলোচনা। আমাদের পাঠের তালিকা বিষয়ে আজকের যে পাঠ সেটি হচ্ছে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অধিবাসীদের জীবন জীবিকা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, যা বলতে পারবে, আমি সেগুলি এক নজর দেখতে চাই। আরব ভৌগোলিক অবস্থান বলতে পারবে, আরবের জাতি সম্পর্কে বলতে পারবে, প্রাচীন আরবের আবহাওয়া সম্পর্কে বলতে পারবে এবং ওটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন বিশ্লেষণ করতে পারবে। এছাড়া তোমরা আরো জানতে পারবে এখানে জাজিরাতুল আরব কি, কেন জাজিরাতুল আরব বলা হয়, বা মরুভূমি কি, ওয়াদি কি, এই সম্পর্কে অনেক কিছু তোমরা খুঁটিনাটি বিষয় এখানে জানতে পারবে। মূল যে আমাদের বিষয়গুলি আমরা সেগুলি ধরেই আমরা আলোচনা করব আজকে। আমি দেখি প্রথমেই আরবের নামকরণের ইতিহাস, কিভাবে আরবের নামকরণ করা হয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। প্রাচীনকালে আরব অঞ্চলে তায়ামা প্রদেশের কাছে আরাবা নামক একটি স্থান আছে। আরাবা থেকে কালক্রমে আরব শব্দের উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ মনে করেন দক্ষিণ আরবের কাহাতানের পুত্র ইয়ারব থেকে আরব শব্দের উৎপত্তি হয়েছে। হিব্রু ভাষায় আভার শব্দটি আরব শব্দের সমার্থক। আরব এবং আভার দুটি শব্দের অর্থ মরুভূমি। সাহারা শব্দ থেকে উৎপন্ন সেরেসিনি শব্দের অর্থ হলো মরুভূমি। আবার আরব শব্দের আবিধানিক অর্থ বাগ্মিতা, অর্থাৎ এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের বাগ্মিতায় বা বক্তৃতায় অতুলনীয় মনে করত। মূলত এই অঞ্চলের অধিকাংশ স্থান মরুময় বলে আরব নামকরণ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরাবা নামক স্থান থেকে, আরাবা থেকে বা ইয়ারব থেকে অথবা সারাসিনি শব্দ থেকে মূলত আরব শব্দটির উৎপত্তি হয়েছে। অথবা যদি আমরা তাদের অধিবাসীদের যে গুণ, বাগ্মিতা বা বক্তব্যের কথা বলা হয়েছে সেগুলিকে যদি ধরি আমরা, তাও আমরা বলতে পারি সেই শব্দটি থেকে মূলত এই আরবের নামকরণ করা হয়েছে। ইতিহাসে তাই সাক্ষী দিচ্ছে। আমরা তার পরবর্তী আলোচনায় আসি। আমরা এখানে আরবের একটি মানচিত্র দেখানো হয়েছে যে আরবের চতুর্দিকে কি আছে। দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, আরবের একটা অংশে যেখানে আমরা দেখতে পারছি এখানে পার্সিয়ান গালফ মানে পারস্য উপসাগর, এটা হচ্ছে পূর্ব দিকে, এটা হচ্ছে পূর্ব দিকে। রেড সি, এটা হচ্ছে পশ্চিম দিকে, লোহিত সাগর। উত্তর দিকে কি কি আছে? ইরাক, জর্ডানের কথা বলা হয়েছে। আসলে এটি হচ্ছে আমরা যেটি বলি উত্তর সাহারা মরুভূমি বা ওই অঞ্চলটি ইরাক, জর্ডানের অঞ্চলের কথা বলা হয়েছে। আর দক্ষিণ দিক হচ্ছে ভূমধ্য সাগর, যেটি ওমান, ইয়েমেন সহ নিয়ে ভূমধ্য সাগরের কথা বলা হয়েছে। এই হচ্ছে আরবের ভৌগোলিক সীমারেখার কথা, যেটি আমরা মানচিত্রের মাধ্যমে জানতে পারি। আমরা যদি এবার আরবের ভৌগোলিক অবস্থানটা নির্ণয় করি তাহলে আমরা আরেকটু স্পষ্ট হব যে পৃথিবীর ৩টি মহাদেশের মধ্যস্থলে আরব অবস্থিত। এশিয়া, ইউরোপ, আফ্রিকার মধ্যস্থলে আরব অবস্থিত। বলা হচ্ছে ৩টি মহাদেশের সঙ্গমস্থলে আরব অবস্থিত, সংযোগস্থলে। এশিয়ার দক্ষিণ পশ্চিমে আরব ভূখণ্ডের অবস্থান। আরব হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। ৩ দিকে জল, উপদ্বীপ কাকে বলা হচ্ছে? ৩ দিকে জল, একদিকে স্থলভাগ দ্বারা বিস্তৃত হওয়ায়
এই ভূখণ্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে। তাহলে আমরা এখানে আরেকটু উত্তর জানতে পারলাম যে জাজিরাতুল আরব বলতে কি বোঝায়। যে ভূখণ্ডের বা আরব ভূখণ্ডের 3 দিকে জল, একদিকে স্থল থাকায় এই ভূখণ্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে। আমরা যদি এটিকে একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হবে আমাদের জন্য। সেজন্য আমি একটি ডায়াগ্রাম তোমাদের জন্য উপস্থাপন করলাম। দেখো, উত্তর দিকে সিরিয়া মরুভূমির কথা লেখা আছে, পূর্বে আমরা পারস্য উপসাগর দেখেছি যেটি আমরা মানচিত্র দেখেছিলাম, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। তার মানে এই চারদিকে আরবের অবস্থানটা আমরা নির্ণয় করতে পারলাম। আরব উপদ্বীপের আয়তন, আরব ভূখণ্ডের আয়তন 10,27,000 বর্গ মাইল। এখানে আমি একটু ভুল লিখে যাচ্ছি, 0 কম, 10,27,000 বর্গ মাইল। আয়তনে এটি ইউরোপের 1/4 এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের 1/3। আল্লামা শিবলি নোমানির মতে এর দৈর্ঘ্য 1500 মাইল এবং প্রস্থ 600 মাইল। আমরা আরেকটু ছবি দেখি, কয়েকটি ছবি দেখতে পাচ্ছি যে এখানে মূলত আরবদের জাতি হিসাবে আমরা উল্লেখ করার চেষ্টা করব যে আরবের শহরে জীবনযাপন আর মরুভূমি জীবনযাপন দুটি জীবনকে আরবের শ্রেণীবিভাগ, মানে আরব অধিবাসীদের শ্রেণীবিভাগ, আরবের শ্রেণী বলতে আরবকে কয় ভাগে ভাগ করা হয়েছে আগে আমরা সেটি জানতে চাই। পাহাড়ি এবং মালভূমি ছাড়া বাকি অংশ মরু অঞ্চল। পাহাড়ি এবং মালভূমি ছাড়া বাকি অংশই মরু অঞ্চল এবং অনুভূমি। এই মরু অঞ্চলকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন আল নুফুদ, আল দাহানা এবং আল হাররা। আল নুফুদ কি? সাদা এবং লালচে বালিযুক্ত অঞ্চল, কোথাও উঁচু ঢিবি, আবার কোথাও বালিয়াড়িতে পরিণত উত্তর আরবে বিস্তীর্ণ অঞ্চলকে আবৃত করে রয়েছে। প্রাচীন নাম হলো আল বাদিয়া। এটির নাম কি? আল বাদিয়া। আল দাহানা উত্তরে বিরাট নুফুদ থেকে শুরু করে দক্ষিণে আল আরাব আল খালি পর্যন্ত বিস্তৃত লাল বালিপূর্ণ অঞ্চলকে বলা হচ্ছে আল দাহানা। এটি 600 মাইল পর্যন্ত বিস্তৃত। তারপরে বলছি আল হাররা, ঢেউ তোলা এবং বিভিন্ন লাভায় ঢেকে বেলে পাথরযুক্ত অঞ্চল হলো এই হাররা অঞ্চল। তাহলে আমরা জানি আরবেরকে মরুভূমির উপর ভিত্তি করে আরবকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আল নুফুদ, আল দাহানা, আল হাররা। আবার ভৌগোলিক দিক থেকেও আরবকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন উত্তর আরব, মধ্য আরব, দক্ষিণ আরব। উত্তর আরবের প্রায় অধিকাংশ স্থানে মরুভূমি। এই মরুভূমি অঞ্চল 3 ভাগে বিভক্ত, যেটি আমরা আগে আলোচনা করছি, নুফুদ, দাহানা, হাররা নামে পরিচিত। মধ্য আরবের কিছু অংশ মরুময়, হেজাজ, নজদ এবং আল হাসা 3টি প্রদেশ নিয়ে মধ্য আরব গঠিত ছিল। মক্কা ছিল হেজাজের রাজধানী। দক্ষিণ আরব, ইয়েমেন, হাজরামাউত, ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। কৃষি এবং ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত হওয়ায় এই অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এটি আরবের উর্বর অঞ্চল। ইয়েমেন শব্দের অর্থ সুখী। তাহলে আমরা জেনে গেলাম যে ইয়েমেন শব্দের অর্থ সুখী। তাহলে ভৌগোলিক দিক থেকে আরবকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসগণ আরব সম্প্রদায়কে সমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা আরবের বাইদা, আরবে আরিবা এবং আরবে মুস্তারিবা। আরবে বাইদা বা বাইদা যাই বলি না কেন, এরা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র বা সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন হয়ে গেছে, মানে পৃথিবী থেকে সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন হয়ে গেছে, এবং এদের খোঁজ খবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদি সন্ধান লাভ পায় অসম্ভব হয়ে গেছে। এই সম্প্রদায়গুলি হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, দাস, জাদিদ, ইমলাক, উমাদ, জুরহুম, হাজো, আরব, আবিল, তাসিম, হাজরামাউত ইত্যাদি। আসলে এই শব্দগুলি সম্পর্কে আমরা একটু দেখতে পাই যে কোরআনে এগুলি কথা উল্লেখ করা হয়েছে। এই সমস্ত জাতি সম্পর্কে বলা হয়েছে যাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারপরে বলা হচ্ছে আরবে আরিবা, এরা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াসজুব বিন ইয়ারুব বিন কাহাতানের বংশোদ্ভূত। এদেরকে কাহাতানি আরব বলা হয়। এরা দক্ষিণ আরবে বসবাস করে। এদেরকে ইয়েমেনি বলা হয় বা হিমারীয় নামেও পরিচিত। আরবে মুস্তারিবা, এরা হচ্ছেন ওই সব আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আগত। এদেরকে আদনানি বা মুজারিও বলা হয়, মুজারিও নামে পরিচিত। এরাই এখান থেকেই মূলত কুরাইশ বংশের উৎপত্তি। এরা আরবের উত্তরাঞ্চলে অবস্থান করে, বসবাস করে। ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসীদেরকে কয় ভাগ? ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসীদেরকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শহরে অধিবাসী, আর একটা হচ্ছে মরুবাসী বা যাযাবর। আরবের শতকরা 20 ভাগ লোক শহরে বাস করেন, ব্যবসা বাণিজ্য এদের মূল পেশা। মরুবাসী বা যাযাবর, স্বাধীনচেতা মরুবাসী, এরা মরুভূমি সর্বত্র ঘুরে বেড়াতো, পশুপালন, লুণ্ঠন এটাই ছিল এদের মূল পেশা। এবং এরা মূলত আরবের 80% লোক বা 80 জন লোক এই পেশায় নিয়োজিত ছিল। আমরা আরবের ব্যবসা বাণিজ্য বা কৃষি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, এখানে অনেকগুলি ছবি দিয়ে দিলাম। জীবন জীবিকা, ভূপ্রকৃতির প্রভাব, আরব উপদ্বীপের বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ,
অধিবাসীর জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছে। বৃষ্টিপাতহীন শুষ্ক উষ্ণ আবহাওয়া, বালুকাময় মরুভূমির মরুবাসী বেদুইনদের রুক্ষ কষ্ট সহিষ্ণু পরিশ্রম করেছে। মরুভূমির প্রচণ্ড ঝড় সাইমুম লু হাওয়া আরবদের সংগ্রামী করে, খাদ্যের অভাব হলে লুণ্ঠন করত, পশুপালন করত। শহরে অধিবাসীদের মধ্যে ব্যবসায়ী এবং মূর্তি তৈরি কারিগরদের মূর্তি তৈরি করেছে। মূর্তি তৈরি কারিগরকে আমরা দেখতে পারি, যারা মূর্তি তৈরি করত তাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না। আরবের জীবজন্তু সম্পর্কে আরবে অনেক ধরনের জীবজন্তু দেখা যায়, এবং গরু, ভাগ, শিয়াল, হরিণ, তারপরে বলা হচ্ছে ঈগল, সাপ ইত্যাদি ধরনের আমরা এখন যে সমস্ত জন্তুগুলি দেখি আসা হয়, তৎকালীন আরবে এই সমস্ত জন্তু ছিল। তারপরে ফসলের কথা বলা হচ্ছে যে খেজুর আরবের প্রধান ফসল বলা হচ্ছে খেজুরকে, গাছের রানী বলা হচ্ছে খেজুর গাছকে। এবং এখানে আতা, আপেল, ভুট্টা, তরমুজ ইত্যাদি চাষ করা হতো। এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। ভাই চলো তোমরা একটু পড়লেই আর একটু ডিটেলসে বা আর একটু বিশদভাবে তোমরা জানতে পারবে। আমি এখানে একক কাজ হিসেবে উল্লেখ করেছি যে ভূপ্রকৃতি অনুসারে আরবকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি। প্রাচীন আরবের কয়েকটি জীবজন্তুর নামের কথা বলছি। আরবে উৎপাদিত ফসলগুলি কি কি লিখো। ৩টি প্রশ্ন দিয়েছি একক কাজ, আশা করি তোমরা। এবং আরব ভূপ্রকৃতি অনুসারে আরবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ৩ ভাগে করা হয়েছে। কি কি সেটা তোমরা জানো। ভূপ্রকৃতি অনুসারে আরবকে মরুভূমি ভিত্তি করে ৩টে ভাগে করা হয়েছে: আল নুফুদ, আল দাহানা, আল হাররা। প্রাচীন আরবের কয়েকটি জন্তুর নাম আমরা দেখিয়ে দিয়েছি: ওট, ঘোড়া, বাঘ বা শিয়াল ইত্যাদি। আরবের উৎপাদিত ফসল খেজুর, তারপরে ভুট্টা, যব, তরমুজ ইত্যাদি। মরুভূমির উটকে জাহাজ বলা হয় কেন? উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবের অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রে উটের ভূমিকা উল্লেখযোগ্য। আরবের মরুভূমিতে উট ছিল যাতায়াতের অন্যতম এবং একমাত্র বাহন। বলা যায় উটকে কেন্দ্র করে আরবের অর্থনৈতিক অবস্থা আবর্তিত হয়, তাই উটকে মরুভূমি জাহাজ বলা হয়। শীতকালে 15 দিন এবং গ্রীষ্মকালে 7 দিন মরুভূমিতে পানি না খেয়ে উট থাকতে পারত। উটের মাংস এবং দুধ পুষ্টিকর ও সুস্বাদু। উট দিয়ে মেজ, যৌতুক, রক্তমূল্য দেওয়া হতো। উটের সংখ্যার উপর ভিত্তি করে সম্পদ হিসাব করা হতো। উটের মল, জ্বালানি এবং মূত্র চুলের টনিক হিসেবে ব্যবহার করা হতো। সবকিছু মিলিয়ে উট আরবের জন্য এত একটি উপকারী প্রাণী বা উপকারী ছিল যে আরবের ঐতিহাসিকগণ আরবকে বা মরুভূমিতে উটটিকে যেভাবে চলার জন্য একই সাথে অনেক সংখ্যক আহ, মালামাল উটের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে আর পরিবহন করতে পারত বিধায় তারা উটকে জাহাজের সাথে তুলনা করে উটকে মরুভূমি জাহাজ বলা বলেছেন। মূল্যায়নে যাই আমরা। প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থা উল্লেখ করো। তোমরা এটি করবে। আরব অধিবাসীদের শ্রেণী বিভাগ করো। এখানে আমরা দেখেছি 2টি ভাগে ভাগ করা হয়েছে। উটকে মরুভূমি জাহাজ বলা এখানে ব্যাখ্যা করো। আমি একটু আগে তোমাদের সেই ব্যাখ্যাটি দেখিয়ে দিয়েছি, আমাদের এই স্লাইডটাতে আছে বা আমাদের বক্তব্যে সেটি উল্লেখ করা আছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং আজকে যে পড়াটি দিয়েছি বা যে আলোচনাটি করেছি সেই আলোচনাটিকে তোমরা বারবার দেখবে, বারবার শুনবে। আশা করি তাহলে তোমাদের যাদের এখনো বই কিনা সম্ভব হয়নি তারা বই না কিনেও এই সম্পর্কিত যে আলোচনাটি আজকে করা হয়েছে প্রাচীন আরবের অবস্থান, ভৌগোলিক অবস্থানে অধিবাসীদের নিয়ে, তা তোমরা খুব সহজেই আয়ত্তস্থ করতে পারবে বলে আমার বিশ্বাস। অতএব সবাইকে আবারও স্বাগতম জানিয়ে গড়ে থাকা এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো যে বিপদ আপদ মানে এই যে মহামারী থেকে আমাদেরকে হেফাজত করে, যাতে আমাদেরকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি আমরা, সেই প্রত্যাশায় আজকে সকলকে আবারও স্বাগতম জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।